আজকে আমরা যাচ্ছি একটা নতুন রাস্তা দিয়ে। হ্যালো, কেমন আছো সবাই? আজকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা সুন্দর উইকেন্ড ট্রিপে। আর আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া, এবং আমরা আজকে পুরুলিয়া যাচ্ছি সপ্তমবারের জন্য। আজকে মোটামুটি সঠিক সময়ে বেরিয়েছি বাড়ি থেকে। প্রত্যেকবার দেরি করার ঐতিহ্যটা আজকে আর কন্টিনিউ করতে পারিনি। প্রত্যেকবারের মতো এবারও অলমোস্ট কোলাঘাট ঢুকছি, তো সেই সময় ভিডিওটা এখন শুরু করলাম। আসলে ওই দিকটাতে তো দেখানোরও কিছু থাকে না, সেই জন্য আর ওখানে ভিডিওটা শুরুও করি না। তো এখন জাস্ট কোলাঘাট ঢুকবো, কোলাঘাট ঢুকে একটু ব্রেকফাস্ট করবো, করে আবার আমরা জার্নি কন্টিনিউ করব পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া তো আমরা অলরেডি এর আগে 6বার গেছি, এবার সপ্তমবারের জন্য যাচ্ছি। তো আলাদা করে আর বিশেষ কিছু দেখানোর নেই। তো এবারে আমরা যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে। আমরা প্রত্যেকবারই গেছি দুর্গাপুর হয়ে, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর হয়ে বাঁকুড়া হয়ে আমরা গেছি ওদিক দিয়ে। কিন্তু আজকে আমরা যাচ্ছি একটা নতুন রাস্তা দিয়ে, এবং আমরাও দেখতে চাই যে এই রাস্তাটা কতটা ভালো। মানে দুর্গাপুর হয়ে যাওয়াটা বেটার না এইদিকে খড়গপুর হয়ে যাওয়াটা বেটার। তো সেই সবগুলোই ফাইন্ড আউট করবো এই ভিডিওতে, সঙ্গে থেকো। দেখতে পাচ্ছ সামনে যে গাড়িটা যাচ্ছে, মার্সিডিজ বেঞ্জ A200D। আমি যে গাড়িটা চালাচ্ছি এটা হচ্ছে টাটা নেক্সন। এই মুহূর্তে ভারতীয় বাজারের অন্যতম জনপ্রিয় একটি গাড়ি। এটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, সেটা হচ্ছে ভারতবর্ষে টাটার গাড়ি বা অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কিন্তু প্রথম শুরু হয়েছিল এই মার্সিডিজের হাত ধরেই। কি সুন্দর লাগছে ভাই দেখতে গাড়িটা। তখন তো টাটা মোটরস ছিল না, তখন ছিল টেলকো, টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি। তো সেই টেলকো মার্সিডিজের হাত ধরে কিন্তু প্রথম হেভি ভেহিকেলস ম্যানুফ্যাকচার করা শুরু করে। মার্সিডিজের হাত ধরে টাটা তখন ট্রাক এবং বাস, মানে এই ধরনের হেভি ভেহিকেলস বানাতো। তো তোমরা যারা টাটার হিস্ট্রি সম্পর্কে জানো তারা নিশ্চয়ই এইগুলো জানো, আলাদা করে আর বলার কিছু নেই। তো রাস্তায় মার্সিডিজের গাড়িটা দেখে আমার এটা মনে পড়লো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। টাটা গ্রুপ এরকম একটা কংগ্লোমারেট ইন্ডিয়ার, তো তোমরা জানোই যে দেশের অগ্রগতির জন্য তার অবদান কতটা কি রয়েছে। এবং সমস্ত ক্ষেত্রে, মানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সফটওয়্যার, মানে সমস্ত কিছু, ম্যানুফ্যাকচারিং, সমস্ত সেক্টরে কিন্তু টাটা আমাদের অনেক এগিয়ে নিয়ে গেছে আমাদের দেশকে। এটা কিন্তু স্বীকার করতেই হবে, সে তোমরা যতই টাটার গাড়িকে গালিগালাজ করো। এখন বাজে বেলা 11:15, আর আমরা এখন কোলাঘাট থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। যে রেস্টুরেন্টটা দেখছো এখন তোমরা স্ক্রিনে, আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম। আজাদ হিন্দের থেকে এটা আমার একটু বেটারই মনে হয় খাবারের কোয়ালিটির দিক থেকে এবং প্রাইসের দিক থেকে। আজাদ হিন্দে গাড়ির পার্কিংটা ভালো আছে বটে, কিন্তু খাবারের কোয়ালিটি অতটাও ভালো লাগে না, আর অবভিয়াসলি ওভার প্রাইসড। তো এখানে আমরা খেয়েছি আলু পরোটা, তন্দুরি আলু পরোটা, ওই তেল চপচপের টিপিক্যাল আলু পরোটা নয়, আর তার সঙ্গে দই এবং রায়তাও দিয়েছিল। তো আলু পরোটাগুলো এখানে দাম ছিল 90 টাকা করে। দামটা ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটিও কিন্তু সেরকম, মানে একজনের জন্য বেশি যদি ব্রেকফাস্ট হিসেবে দেখো। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোলাম। আমরা এখন খড়গপুর হয়ে ঘাটশিলা হয়ে যাব পুরুলিয়া। তো এই রাস্তাটাও মোটামুটি আমরা অনেকবার ট্রাভেল করেছি, এই রাস্তায় তোমাদেরও দেখিয়েছি। তো আলাদা করে আর দেখানোর কিছু নেই, অন্তত বহরাগড়া অবধি তো দেখানোর কিছুই নেই। বহরাগড়া থেকে আমরা উড়িষ্যা যাওয়ার জন্য বাঁদিকে ঢুকে যাই, এবার যাব ডান দিকে ফ্লাইওভার ধরে। আশা করি বুঝতেই পেরে গেছো এটা কোন জায়গা। তো খড়গপুর শহর পেরিয়ে আমরা বেশ কিছুটা চলে এসেছি, এবং এটাই হচ্ছে হাওড়া মুম্বাই রেলপথ, যার ওপরে এই ফ্লাইওভার। এটা ক্রস করে আমরা এখন কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে এগিয়ে যাব সামনের দিকে। এই রাস্তা দিয়ে তো আমরা বহুবার গেছি, তোমরা অলরেডি জানো। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো তারা সবাই জানো। আর আজকে আমাদের রুটটা একটু অন্যরকম, চলো তোমাদের সমস্ত কিছু দেখাবো বিস্তারিত। আর এইদিকে রাস্তাটা মোটামুটি ভালোই ছিল এতক্ষণ। এখানে একটুখানি স্ট্রেচ খারাপ আছে, কিন্তু এরকম বিশাল খারাপ কিছু নয়। তো সেই জন্য আমরা ভালো স্পিড মেনটেন করতে পেরেছি, বেশ ভালোই চলছে এখনো অবধি আমাদের ট্রিপ। সামনেই রয়েছে লোধাশুলির জঙ্গল, দেখেছো কীরকম উল্টো দিক থেকে কীরকম আসছে। এবারে মানে সিরিয়াসলি কবে যে এদের হুঁশ ফিরবে কে জানে। দেখো আবার একজন উল্টো দিক থেকে আসছে। একটুখানি সময় বাঁচানোর জন্য, একটুখানি কিলোমিটার বাঁচানোর জন্য এত রিস্ক নেওয়ার কোনো মানে হয়? এটা একটা বিজি হাইওয়ে। এনিওয়েজ চলো, সামনে রয়েছে লোধাশুলির জঙ্গল, তার আগে আমরা পাবো মা গুপ্তমণি মন্দির, খেমাশুলি স্টেশন। তো সেই সমস্ত পেরিয়ে আমরা ঢুকবো ঝাড়খণ্ডে। এই হচ্ছে লোধাশুলির জঙ্গল। এই জঙ্গলটা তো চিরকালই ভালো লাগে, আর আজকেও বেশ সুন্দর লাগছে।
এই রাস্তা দিয়ে তো প্রচুর বার গেছি, এই রাস্তা দিয়ে অনেকবার গেছি অনেক ট্রিপে, সেটা তোমরা অলরেডি দেখেছো। তো এই রাস্তা সম্পর্কে বা এই জায়গা সম্পর্কে আজকে আর নতুন করে কিছু বলার নেই। আর আজকে আমাদের পুরুলিয়া যাওয়া এই রাস্তা দিয়ে, এটা কিন্তু পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল ডিসিশন ছিল। মানে আমার দেখার ইচ্ছে ছিল বেসিক্যালি যে যারা কলকাতা থেকে পুরুলিয়া আসবে তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে না গিয়ে যদি কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে আসো তাহলে কীরকম হবে, মানে সময় কতটা লাগবে, রাস্তা কীরকম পাবে, এই সমস্ত জিনিসগুলোই আমার দেখার বা জানার ইচ্ছে ছিল। তো সেই জন্যই আজকে এদিক দিয়ে আসা। তো এখনও অবধি সমস্ত কিছুই বেশ সুন্দর চলছে, রাস্তাও ভালোই পেয়েছি, মানে খারাপ একটুখানি স্ট্রেচ ছিল, বাট ওটাকে খারাপ ঠিক বলা যায় না, মানে রাস্তা ভালোই ধরে নাও, খুবই ভালো, ঠিক এইরকম একদম স্মুথ রাস্তা, কোনো অসুবিধা নেই। আমরা যেরকম স্পিড মেনটেন করে যাচ্ছি তাতে কিন্তু মনে হচ্ছে আমরা মানে একই সময় পৌঁছবো, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গেলে আমরা যে সময় পৌঁছতাম সেই একই সময় কিন্তু আমরা পুরুলিয়া পৌঁছবো যদি এই রাস্তা ধরেও যাই। আর রাস্তাটা বেশ সিনিক, বিশেষ করে ঝাড়খণ্ডে ঢোকার পর। তো আমরা এখনও ঝাড়খণ্ড ঢুকিনি, ঝাড়খণ্ড ঢুকতে আরও 15-20 কিলোমিটার মতো আছে, মোটামুটি আরও আধ ঘন্টার মধ্যেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। তো ঝাড়খণ্ড ঢুকে বড়াগড়া ক্রস করার পরে কিন্তু রাস্তা সত্যিই খুব সিনিক আমি যতদূর জানি। ফাইনালি আমরা সকাল থেকে 187 কিলোমিটার ড্রাইভ করার পরে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকছি এখন ঝাড়খণ্ডে। এখান থেকে বড়াগড়ার মাত্র 16 কিলোমিটার, সম্বলপুর 391, নাগপুর 945 কিলোমিটার্স। যাই হোক, আমরা ঢুকে গেছি এখন ঝাড়খণ্ডে। তো এই আর কি, এবার তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো তাদেরও আশা করি এই জায়গাগুলো সম্পর্কে ইনফরমেশন আর নতুন করে কিছু লাগবে না। আর সামনেই রয়েছে বড়াগড়ার ফ্লাইওভার, এখনও প্রায় 4 কিলোমিটার গেলে আমরা ফ্লাইওভারটা পাবো। ফ্লাইওভার থেকে ডান দিকে আমরা চলে যাব জামশেদপুরের দিকে। আর তোমরা এতদিন আমাদের যা যা ট্রিপ দেখেছো তার ম্যাক্সিমামই ছিল উড়িষ্যার দিকে, মানে বড়াগড়া থেকে বাদিকে, সেগুলো তোমরা অলরেডি দেখেছো আগের ভিডিওতে, সেই জন্য নতুন করে আর কিছু বলছি না। তো আজকে আমরা ফ্লাইওভার ধরবো এবং ফ্লাইওভার ধরে আমরা নামবো ডান দিকে, মানে জামশেদপুরের দিকে, এবং সেখানেই কিছুটা গিয়ে খোকপাড়া, ধলভঙ্গর, ঘাটশিলা, গালুডি হয়ে আমরা ঢুকে যাব আবার পশ্চিমবঙ্গের দিকে, মানে বান্দোয়ান হয়ে আমরা চলে যাব পুরুলিয়ার দিকে। এই হচ্ছে আমাদের আজকের রুট প্ল্যান। দেখো, তোমাদের যেরকম বলছিলাম আমরা একদম জামশেদপুরের রাস্তায় নামবো। দেখো, এখানে রয়েছে ধলভঙ্গর 30 কিলোমিটার, ঘাটশিলা 43 এবং জামশেদপুর 85 কিলোমিটার, এবং রাঁচি এখান থেকে হচ্ছে 208 কিলোমিটার। আমার সাথে আজকে প্রত্যেকবারের মতো রয়েছে অর্ক। দেখো, ওরা এখানে দাঁড়িয়েছে সামনে, আমরা এখানে একটু দাঁড়াই, একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। একটানা প্রায় 210 কিলোমিটার গাড়ি চালানোর পরে এখন আমরা এসে দাঁড়িয়েছি বড়াগড়া ক্রস করে একটা জায়গায়। তো এর উল্টো দিকেই রয়েছে বড়াগড়া গভর্নমেন্ট পলিটেকনিক, এটা একটা পলিটেকনিক কলেজ, আর তার উল্টো দিকে রয়েছে একটা সাবস্টেশন। তো এখানে জাস্ট একটুখানি দাঁড়ালাম কিছুক্ষণ রেস্ট করার জন্য, করে এবার আমরা এখান থেকে বেরোবো। আর এখান থেকে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাড়িপাদা মাত্র 60 কিলোমিটার দূর, এবং আমাদের খড়গপুর এখান থেকে 60 কিলোমিটার দূর। আর এখান থেকে সোজা প্রায় আই থিঙ্ক 82 কিলোমিটার্স গেলেই আমরা পেয়ে যাবো জামশেদপুর। তো আমরা এখন ঘাটশিলা থেকে খুব বিশেষ দূরে কিন্তু নেই, ঘাটশিলা থেকে আমরা খুব সম্ভবত 10-12 কিলোমিটার দূরে রয়েছি। আর আমাদের ডেস্টিনেশন থেকে আমরা এখন রয়েছি মাত্র 172 কিলোমিটার দূরে, এবং এই 172 কিলোমিটার যেতে গুগল অনুযায়ী আমাদের সময় লাগবে এখনও 4 ঘন্টা। আহা, কি সুন্দর লাগছে রাস্তাটা, এখানে ফ্লাইওভার থেকে সামনে রাস্তাটা অসাধারণ সুন্দর লাগছিল। আর আমি গাড়িতে নতুন একটা অ্যাক্সেসরি লাগিয়েছি, সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। তোমরা নিশ্চয়ই জানো আজকাল ড্যাশ ক্যাম কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা লং ড্রাইভ করি নিজেদের গাড়ি নিয়ে তাদের জন্য। তো আমি লাগিয়েছি একটা নেক্সট ডিজিটনের ড্যাশ ক্যাম, তার একটা স্যাম্পল ফুটেজ তোমাদের এখানে দিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর ড্যাশ ক্যামটা না বেশ ভালো, মানে আমি এটা কিনেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই, স্ক্রিনে লিখে দিলাম প্রাইসটা, দেখে নিও। তো যাই হোক, এই প্রাইসের মধ্যে কিন্তু এটা বেশ একটা ভালো ডিল পেয়েছিলাম আমি। ড্যাশ ক্যামটার কোয়ালিটি সত্যিই ভালো, আমি এতটা কিন্তু এক্সপেক্ট করিনি। এবং তার থেকেও বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফুটেজে, জিপিএস এবং স্পিড দুটোই কিন্তু খুব অ্যাকিউরেটলি এখানে শো করছে, মানে জিপিএস কোঅর্ডিনেটস এবং স্পিড দুটোই কিন্তু বেশ অ্যাকিউরেট শো করছে এখানে, এটা কিন্তু আমি একদমই এক্সপেক্ট করিনি। তো এনিওয়েজ, আর ফুটেজের ক্ল্যারিটিও বেশ ভালোই রয়েছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। এই আর কি, চলো দেখো, সামনের রাস্তাটা বেশ সুন্দর, এই রাস্তা দিয়ে এগিয়ে যাই। আমাদের এখনও বেশ কিছুটা সময় লাগবে পৌঁছতে, আমাদের এখনও প্রায় 3.25 ঘন্টার রাস্তা, এবং দূরত্ব প্রায় 150 কিলোমিটার।
যদি এরকম রাস্তা থাকে তো কোনো অসুবিধা নেই। আর আমার যেটা ইচ্ছে ছিল, আমরা সন্ধ্যা হওয়ার আগে অযোধ্যা পাহাড়ে উঠে যাব, যাতে তোমাদের ভালোভাবে পাহাড়ের সিনটা দেখাতে পারি। তো সেটা মনে হয় আর হবে না, বাট ঠিক আছে, নো প্রবলেম, সেটা কালকের জন্য রাখাই থাকলো। আর তোমাদের যেরকম বলছিলাম যে খড়গপুর হয়ে পুরুলিয়া যাওয়ার সিদ্ধান্তটা পুরোটাই এক্সপেরিমেন্টাল ছিল, এবং আমার মনে হয় সিদ্ধান্তটা ঠিকই ছিল, কারণ এই রাস্তাটা একটু লেন্দি হলেও সময় মোটামুটি একই লাগছে আমি যা দেখছি। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, এই রাস্তায় গাড়ি চালাতে কিন্তু কোনো ক্লান্তি অনুভব করবে না তোমরা। রাস্তাটা এতটাই ভালো, আর ট্রাফিক সেই অর্থে নেই বললেই চলে। তো সেই জন্য আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই রাস্তাটা। এর আগেও আমি 6বার পুরুলিয়া গেছি, তার মধ্যে নিজের বাইক নিয়ে গেছি 2বার। তো দুবারই আমি গেছি দুর্গাপুর হয়ে, বাঁকুড়া হয়ে, ওই দিক দিয়ে গেছি। কিন্তু পুরুলিয়া এই দিক দিয়ে যাওয়া, মানে পুরুলিয়া যাওয়ার এই যে নতুন রাস্তা, এটা কিন্তু বেশ ভালো। মানে রাস্তাটা নতুন নয়, আমরা প্রথমবার যাচ্ছি, আমাদের কাছে নতুন, বাট রাস্তাটা কিন্তু সত্যিই খুব ভালো। তবে হ্যাঁ, এই রাস্তায় একটাই সমস্যা, মানে এটা কোনো সমস্যা নয় বেসিক্যালি, এটা হচ্ছে টোল আছে প্রচুর। টোলের খরচা তোমাদের কিন্তু এই রাস্তায় একটু বেশি হবে। সেটা যদি তোমাদের কাছে কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই রাস্তাটা অ্যাভেল করতে পারো। আমরা আবার বাঁদিকে পেয়ে গেছি রেল লাইন। এটাই হচ্ছে হাওড়া মুম্বাই রেল লাইন, যেটা ঘাটশিলা হয়ে, টাটানগর হয়ে, চক্রধরপুর হয়ে চলে যাবে মুম্বাইয়ের দিকে। আর সামনেই রয়েছে একটা টোল গেট, আমি জানি না এটা কোন টোল, চলো গিয়ে দেখি। এই রাস্তায় এই একটাই ব্যাপার, মানে টোল আছে প্রচুর। বাইক নিয়ে যারা যাবে তাদের কোনো সমস্যা নেই, বাট গাড়িতে গেলে কিন্তু টোলের পেছনে একটা ভালোই খরচা হয়ে যাবে তোমাদের। চলো, আর আমরা ঘাটশিলা পেরিয়ে বেশ কিছুটা চলে এসেছি। রাস্তা মোটামুটি ঠিকঠাকই পেয়েছি, মানে সেরকম উল্লেখযোগ্য খারাপ কিন্তু কিছু পাইনি। কি সুন্দর লাগছে দেখো রাস্তাটা। এর আগে একটা জায়গায় খুব সুন্দর একটা সিনারি পেয়েছিলাম, কিন্তু ওখানে আর দাঁড়ানো স্কোপ ছিল না, তো সেই জন্য ওটা আর তুলতে পারিনি। তো যাই হোক, সামনে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর খুব সম্ভবত আমরা ওই পাহাড়গুলোর দিকেই যাচ্ছি। আর এখনও আমাদের ডেস্টিনেশন কিন্তু 99 কিলোমিটার্স, যেটা কভার করতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 36 মিনিট গুগল অনুযায়ী। আর রাস্তা এখনও অবধি সত্যিই খুব ভালোই পেয়েছি, অসুবিধে কিছু হয়নি। তবে এখানে এমনি সবই ঠিক আছে, মানে উল্টো দিক থেকে লোকজন আসা, হঠাৎ করে রাস্তায় নেমে পড়া ডিভাইডার থেকে, এইসব জিনিসগুলো একটু আছে, বাট এটা সব জায়গাতেই থাকে, আর কি করা যাবে। ওভারঅল কিন্তু বেশ ভালো। এবং দুর্গাপুর হয়ে যাওয়ার থেকে এই রুটটা কিন্তু আমার সত্যিই এখনও বেশ ভালো লেগেছে। রাস্তাটা কিন্তু সত্যিই সিনিক, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে এত সুন্দর সিনারি আমার মনে হয় না কোথাও রয়েছে। রাস্তাটা বেশ সিনিক লাগছে কিন্তু আমাদের। ও, পাহাড়গুলো দেখো, আরও কাছে চলে এসছে, কি সুন্দর লাগছে এখান থেকে। সত্যি ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর আসছে, অসাধারণ। আমি তো বেশ এনজয় করছি এই সুন্দর সিনিক রাস্তা। সত্যি এদিক দিয়ে আসার ডিসিশনটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। সত্যি কি সুন্দর। এই যে রাউন্ড অ্যাবাউট যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাঁদিকে ঢুকে গেলে তোমরা ঢুকে যাবে জামশেদপুর সিটিতে বা টাটানগরে, আর সোজা চলে যাবে চান্ডিল হয়ে রাঁচির দিকে। তো আমরা এখন সোজাই যাব, সেখানে কিছুটা গিয়ে আমাদের ঢুকতে হবে ডান দিকে। কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট জাংশন, এখানে কোনো ট্রাফিক নেই, কোনো সিগন্যাল নেই, এটা একটা অদ্ভুত ব্যাপার। এনিওয়েজ, তো এখানে আবার কারোর বস্তা পড়ে গেছে নিচে। সত্যি এটা পুরো কেমন একটা ক্যাওটিক সিচুয়েশন। দেখেছো অবস্থা, দেখো। এটা নাকি জামশেদপুরের মতো একটা ইম্পর্টেন্ট সিটি, সেখানে এই অবস্থা। এটা সত্যি একটা অদ্ভুত লাগলো। আর এই জায়গাটার নাম হচ্ছে ডিমনা চক। ডিমনা লেক বোধহয় এখান থেকে খুবই কাছে, এখান থেকে ডান দিকে কিছুটা গেলেই ডিমনা লেক। চলো, আমাদের এখনও যেতে হবে 86 কিলোমিটার্স, যার জন্য আমাদের সময় লাগবে 2 ঘন্টা 24 মিনিট গুগল অনুযায়ী। এবং আমাদের রিচিং টাইম দেখাচ্ছে 5টা 10। 5টা 10 হলেও ঠিক আছে, আশা করছি পাহাড়ে দিনে দিনে, মানে একদম সূর্যাস্তের জাস্ট আগে আমরা অযোধ্যা পাহাড়ে উঠে যেতে পারবো। ডিমনা চক থেকে বেশ কিছুটা রাস্তা আসার পরে গুগল ম্যাপ অনুযায়ী আমরা ঢুকে পড়ি চান্ডিল বাজারের মধ্যে। কলকাতা থেকে পুরুলিয়া সমগ্র রুটের মধ্যে শুধুমাত্র এই চান্ডিল এবং এই চান্ডিল বাজার সংলগ্ন এলাকাতেই আমরা একটু ট্রাফিক কনজেশন পেয়েছি। এছাড়া পুরো রাস্তায় কিন্তু আমরা সেভাবে ট্রাফিক পাইনি। চান্ডিল বাজার পার করার পরে চান্ডিল রেলওয়ে স্টেশন এবং চান্ডিল রেলওয়ে ক্রসিং অবধি আমরা মোটামুটি ভালোই ট্রাফিক পেয়েছিলাম। আর যেহেতু রাস্তার এই অংশটা সিঙ্গেল লেন, সেহেতু এখানে একটা সমস্যা তো হবেই। যদিও এই সিঙ্গেল লেন স্ট্রেচ খুব বেশি দূর ছিল না, তারপরেই দেখতে পাচ্ছ আমরা বেশ সুন্দর আবার এরকম চওড়া হাইওয়ে পেয়ে গেছি। হাইওয়ে ধরে কিছুটা আসার পরে আমরা ধরলাম গ্রামের রাস্তা। এখানকার স্থানীয় মানুষদের জিজ্ঞেস করাতে তারা বললেন এই রাস্তা নাকি বেশ অনেকটাই শর্টকাট, এবং যেহেতু আমাদের সূর্যাস্তের আগেই পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে পৌঁছানোর ইচ্ছে ছিল, তো সেহেতু আমরা আর
অন্য কোনো কিছু না ভেবে এই শর্টকাট রাস্তায় ধরি, এবং রাস্তাটা মোটের উপর খারাপ ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। পরন্তু বিকেলে সূর্যাস্তের ঠিক আগে গ্রাম্য রাস্তায় আমাদের এই ড্রাইভ ছিল কিন্তু বেশ উপভোগ্য। এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটাই হচ্ছে অযোধ্যার সেই বিখ্যাত পাখি পাহাড়। আমরা পৌঁছে গেছিলাম পাখি পাহাড়ের সামনে, কিন্তু সময়ের অভাবে আমরা আর পাখি পাহাড়ের দিকে যাইনি, তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত। পাখি পাহাড় পেরিয়ে আবার এই গ্রাম্য রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম বাঘমুন্ডি, এবং এই বাঘমুন্ডি পেরোনোর পরেই কিন্তু শুরু হয় অযোধ্যা পাহাড়ের সেই চড়াই, যেটার জন্য এত দূর থেকে এতক্ষণ ধরে লং ড্রাইভ করে অযোধ্যা পাহাড়ে আসা। এবং আমাদের যেরকম ইচ্ছে ছিল ঠিক সূর্যাস্তের মুহূর্তে আমরা অযোধ্যা পাহাড়ে এসে পৌঁছই। আমাদের কিন্তু ওই দিন এই ইচ্ছেটা পূরণ হয়েছিল। পরন্তু বিকেলে কি সুন্দর লাগছিল, সূর্যাস্তের ঠিক আগে অযোধ্যা পাহাড়ের যে রূপ, মানে অসাধারণ মোহময়ী একটা রূপ আমরা সেদিনকে দেখেছিলাম অযোধ্যা পাহাড়ের, খুব সুন্দর লাগছিল দেখতে। অযোধ্যা পাহাড়ের এই অংশে দাঁড়িয়ে আমরা খানিকটা সময় কাটাই, এবং নিচে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে বাঘমুন্ডির দিকে, এবং এখান থেকে নিচে সোজা তাকালে তোমরা দেখতে পাবে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের অফিস। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই, এখানে কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার এগিয়ে চলি আমাদের রিসর্ট কল্যাণ ফরেস্ট রিসর্টের দিকে, যেটা হিলটপের খুব কাছে ময়ূর পাহাড়ের উপরেই অবস্থিত। গুড মর্নিং ফ্রম কল্যাণ ফরেস্ট রিসর্ট, অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। তো তোমরা দেখেছিলে গতকাল আমরা এসে পৌঁছেছিলাম এই রিসর্টে, সন্ধে হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতে। তো সন্ধ্যের পর আমরা সেরকম কিছু করতে পারিনি, আমরা জাস্ট এখানে এসে নিজেদের মধ্যে একটু গল্প গুজব করেছি, বনফায়ার করেছিলাম, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর এছাড়া কালকে আর বিশেষ কিছু করিনি। তো আজকে আমাদের প্ল্যান রয়েছে, আজকে আমরা যাব, এখানে আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে, অনেক কিছু জায়গা না এখানে দেখা রয়েছে যেগুলো আমি দেখে উঠতে পারিনি। এই নিয়ে আমি সপ্তমবার পুরুলিয়া এলাম অযোধ্যা পাহাড়ে, কিন্তু তাও আমি সমস্ত জায়গা দেখে উঠতে পারিনি। তো আজকে সেরকমই কিছু জায়গায় যাব এবং তোমাদের সেগুলো দেখাবো। রিসর্টটা হচ্ছে মানে খুবই ভালো একটা রিসর্ট, অসাধারণ সুন্দর লাগে আমার এখানে থাকতে। এদিকে একটা সুন্দর সুইস কটেজ টাইপের রয়েছে, এটাকে ওনারা কি বলেন আমার ঠিক জানা নেই, কিন্তু এটা খুব সুন্দর। মানে এটা 3টে ফ্লোর রয়েছে আর কি, বেসিক্যালি মানে একটা 3তলা বিল্ডিং টাইপের এটা। আর আমরা যেগুলো রয়েছি সেগুলো হচ্ছে কাঠের বাড়ি, সুন্দর উডেন কটেজ টাইপের। আমাদের রুমের টুকটাও দেবো তোমাদের। 7বারের মধ্যে শেষ 3বার আমি কিন্তু এসে এখানেই থাকছি, কল্যাণ ফরেস্ট রিসর্ট। রিসর্টটা কিন্তু বেশ সুন্দর, অ্যাম্বিয়েন্স বেশ ভালো, এবং অনেকটা জায়গা নিয়ে তৈরি রিসর্টটা। তোমাদের সাথে যাদের বাচ্চা কাচ্চা থাকবে তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না, তারাও এখানে এসে বেশ সুন্দর খেলাধুলোর জায়গা পাবে। আর দেখো হাঁসগুলো দেখো এখানে কি সুন্দর, ভোরবেলা হতেই প্যাঁক 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 করে বেরিয়ে পড়েছে। যেটা বলছিলাম, এই রিসর্টের পরিবেশটা কিন্তু সত্যিই বেশ ভালো। এই গ্রামটার নাম হচ্ছে কালহা। এই কালহা গ্রামে এই রিসর্টটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি, এবং এখানে যে ধরনের অ্যামিনিটিস, যে ধরনের অ্যাম্বিয়েন্স তোমরা পাবে সেই তুলনায় দেখতে গেলে কিন্তু এর প্রাইসটা যথেষ্টই জাস্টিফাইড। এদিকে দেখো, এদিকেও রয়েছে একটা সুন্দর কটেজ, বেশ সুন্দর। এইগুলো আগে টেন্ট ছিল, আমি আগের বার এসে দেখেছিলাম এগুলো টেন্ট ছিল, কিন্তু এখন এগুলোও সমস্ত কটেজ টাইপের হয়ে গেছে। তো যাই হোক, রিসর্টটা কিন্তু ওভারঅল বেশ ভালো। এই দেখো এখানে একটা ময়ূরও রয়েছে, এছাড়াও হাঁসগুলো তো দেখলেই, মুরগিও রয়েছে। আর এখানে এই যে জায়গাটা আছে না, এখানে কিন্তু ওনারা বিভিন্ন রকমের শাকসবজি চাষ করেন, যদিও জায়গাটা খুবই ছোট, কিন্তু তাও এখানে বেশ কিছু শাকসবজি ওনারা করেন, যেমন কফি, কুমড়ো, এই সব তো আমি দেখছিলামই। তো এই হচ্ছে রিসর্টের এন্ট্রি গেট। বেসিক্যালি রাস্তার দুদিকে আছে দুটো পার্ট, তো ওদিকে একটা পার্ট রয়েছে আর এদিকে একটা। এদিকেই মেনলি থাকার জায়গাগুলো রয়েছে বেশিরভাগ। তো এই এন্ট্রি গেট দিয়ে ঢুকলে এদিকেই দেখতে পাবে একটা সুন্দর স্টোর টাইপের। এখানে কিন্তু অনেক রকম হ্যান্ডক্রাফটস, ওই সমস্ত কিছু পাওয়া যায়। তোমরা যারা এখানে আসবে তারা এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো। মূলত এটা আসে একটা এনজিওর থেকে, সেই এনজিওর অ্যাক্টিভিটিতেও কিছু সুবিধে হয়ে যাবে। আর এদিকেও রয়েছে কিছু মাড হাউস, যেরকম তোমরা দেখছো। আর এটা হচ্ছে এসি ডাইনিং হল, পুরো কাঁচের দেওয়াল দিয়ে এসি ডাইনিং হল। চলো যাবো, ওটার ভেতরেও যাবো। আর ডাইনিং হলের ডেকোরেশনটাও বেশ সুন্দর, দেখাবো। তার আগে চলো একটু পেছনের গ্রামটা থেকে ঘুরে আসি। এই যে এই হচ্ছে মেন রাস্তা, তোমরা যারা আসবে পুরুলিয়া থেকে বা কলকাতা থেকে বা যে কোনো দিক থেকে, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। আর এদিকে হচ্ছে রিসর্টের আরেকটা পার্ট, এদিকেই রয়েছে রিসেপশন, এবং এদিকেও কয়েকটা রুম রয়েছে। তো চলো এখন হেঁটে হেঁটে একটু যাই পেছনে গ্রামের দিকে। আর এখানে ওনাদের একটা স্কুল রয়েছে, চলো সেগুলো সব দেখে আসি। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তাদেরও কিন্তু পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এখানে প্রচুর গাড়ি রাখার জায়গা রয়েছে। দেখো এখানে কালকে রাত্রির বেলা আমি এখানে 11টা গাড়ি দেখেছিলাম, এবং সঙ্গে একটি টেম্পো ট্রাভেলার ছিল। তো প্রচুর জায়গা রয়েছে, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। এদিকটা পুরোটা ওনাদেরই পার্কিং। আর এই দেখো এই হচ্ছে স্কুলটা, অনুপমা স্কুল, ম্যানেজড বাই কল্যাণ ফাউন্ডেশন। এই যে এখানে আমি যতদূর জানি
50-60টা বাচ্চা এখানে পড়াশোনা করে। গ্রামের বাচ্চাদের জন্য এখানে পড়াশোনা করার সেরকম ব্যবস্থা নেই, তো কল্যাণ ফরেস্ট রিসর্ট বা কল্যাণ ফাউন্ডেশন কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রেখে এখানে এই স্কুলটা ম্যানেজ করছে, যেটা কিন্তু বেশ ভালো। হেঁটে হেঁটে আমরা এখন পেছনের যে গ্রামটা আছে কালহা, সেই গ্রামটার বেশ অনেকটা ভেতরেই চলে এসেছি। আর গ্রামটার ভেতর থেকে ভিউটা দেখো, নিচের দিকে ভ্যালিটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, অসাধারণ। আর আজকে ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে, এখনও রোদ ওঠেনি, আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে এই ওয়েদারে হাঁটতে। মানে বিশাল ঠান্ডা নেই, আবার বেশ মানে প্লিজেন্ট ওয়েদার। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। সামনে দেখো ভ্যালিটা দেখো শুধু, ওফ দুর্দান্ত লাগছে। আর এদিকটা যদি দেখো, এদিকটা হচ্ছে পুরোটাই শালের জঙ্গল, আর মাঝখান দিয়ে বেশ সুন্দর রাস্তা, অসাধারণ সুন্দর জায়গাটা। সকালবেলা একটু হেঁটে এসে আমরা চলে আসি ব্রেকফাস্ট করতে, যেটা ছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে এসি রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি এদিক ওদিক একটু ঘুরতে। প্রথমেই আমরা চলে আসি তিলাইট্যাঁড় ড্যাম। এটা একেবারেই অফবিট একটা লোকেশন, এখানে মনে হয় না ট্যুরিস্টরা সেরকম কেউ আসে, কিন্তু লোকেশনটা দুর্দান্ত। তোমরা সবাই মুরুগুমা যাও, কিন্তু এটাও মুরুগুমার থেকে কোনো অংশে কম না। তারপর আমরা চলে আসি মার্বেল লেকের পাশে একটা ওয়াচ টাওয়ারে, সেখান থেকে অসাধারণ সুন্দর ভিউ এনজয় করে আমরা চলে আসি একদম মার্বেল লেকের সামনে। মার্বেল লেকের সামনে তো পুরো মনে হচ্ছে যেন মেলা বসেছে। মার্বেল লেক আমি এতবার গেছি, আমি কোনোদিন দেখলাম না যে মার্বেল লেক একটু ফাঁকা ফাঁকা। দেখো পুরো একদম মেলার মতো ভিড় লেগে রয়েছে মার্বেল লেকের সামনে। তাও মার্বেল লেকের সামনে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসি বামনি ফলসের সামনে। এখানেও কিন্তু বেশ ভিড়, আর বামনি ফলসে অনেকটা নিচে নামতে হয়, সেই জন্য আমরা নিচে নামিনি, কিছুটা গিয়ে আমরা ঝর্ণাটা একটুখানি দেখে চলে আসি। এখান থেকে ঝর্ণার একটা ভিউ পাওয়া যায়, তো আমরা এটুকুতেই সন্তুষ্ট থেকে আবার আমরা চলে এসেছি, নাহলে অনেকটা নিচে নামতে হতো, যেটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমরা যাই চড়িডা মুখোশ গ্রাম, এবং যেতে যেতে আমরা দেখে নিই গুড় তৈরির এই কলা কৌশল। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আশেপাশে দেখার যে জায়গাগুলো আছে সেগুলো তোমরা অলরেডি অনেক ভিডিওতে দেখেছো, ইনফ্যাক্ট আমার ভিডিওতেও দেখেছো যদি দেখে থাকো আগে। তো সেই জন্য এবারে আর সেই সমস্ত জায়গাগুলো তোমাদের দেখালাম না ভিডিওতে। এবারে বলি তোমাদের অযোধ্যা পাহাড়ের কিছু গল্প। আমি এখানে যেহেতু এতবার এসেছি, তো এখানকার লোকাল লোকজনের সঙ্গে একটা মোটামুটি সম্পর্কও তৈরি হয়ে গেছে। তো এখানে আমি তাদেরকে একদিন জিজ্ঞেস করছিলাম যে এই অযোধ্যা নামটা কেন। তো তার পিছনে যে স্টোরিটা আছে সেটা হচ্ছে 14 বছরের বনবাসের সময় শ্রীরামচন্দ্রদেব, মাতা সীতা ও লক্ষণ, তো এনারা 3 জনে এখানে এসেছিলেন 2.5 দিনের জন্য। তো সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে অযোধ্যা। এখানে একটা জায়গা আছে সীতাকুণ্ড বলে, সেই সীতাকুণ্ডর নাম হয়েছে মা সীতার নামে। তার কারণটা হচ্ছে মা সীতা যখন তৃষ্ণার্ত ছিলেন, তখন শ্রীরামচন্দ্রদেব জল খুঁজছিলেন আর কি, পানীয় জল উনি খুঁজে পাচ্ছিলেন না। তো সেই সময় অযোধ্যা পাহাড়েরই একটা অংশে যেখানে ওনারা ছিলেন, সেখানে মাটিতে বাঁধ মেরে উনি একটা জলের সোর্স তৈরি করেন, সেটাই এখন সীতাকুণ্ড নামে পরিচিত। এবং স্থানীয় লোকেদের মুখে শোনা যায় পুরো পুরুলিয়া জুড়ে যখন তীব্র গরমের দাবদাহ থাকে, চারদিকে যখন মানে প্রচণ্ড গরম থাকে, সেই সময়ও কিন্তু ওই সীতাকুণ্ডের জল থাকে ঠান্ডা এবং একদম স্বচ্ছ পরিষ্কার পানের যোগ্য জল থাকে। তো এই হচ্ছে অযোধ্যার কিছু মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স। এই গল্পগুলো আমি জানি না, হয়তো অনেকেরই অজানা এগুলো আমি এখানকার সব স্থানীয় মানুষদের কাছে শুনেছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর এছাড়াও তোমরা তো এটা সবাই জানো যে অযোধ্যা পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমিরই একটা অংশ। এখানকার যে বায়োডাইভার্সিটি বা ইকোলজিক্যাল যে ইম্পর্টেন্স, সেটা তো আর আলাদা করে তোমাদের বলতেই হবে না। আর এছাড়াও এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট। তো তোমরা যেটা দেখো আপার ড্যাম, লোয়ার ড্যাম, সেইগুলো হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য। তো এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম এবং লোয়ার ড্যাম যে নদীটার উপর কনস্ট্রাকশন করা হয়েছে, সেটার নাম খুব সম্ভবত কংসাবতী রিভার। আর যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তোমরা প্লিজ কারেক্ট করে দিও, আমার সঠিক ইনফরমেশনটা জানিও কমেন্ট করে। এখন কিন্তু এখানে বেশ বৃষ্টি হচ্ছে, আর এখানে এই যে গ্রাউন্ডটা রয়েছে না, এখানে একটা টিনের শেড করা হয়েছে, একটা গোল ঘর টাইপের করা রয়েছে। তো সেখানেই দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে। তো এখানটা একটু দাঁড়িয়ে আছি, আর আমাদের আজকে বেরোনোর সময়ও হয়ে গেছে এখন মোটামুটি। তো আমাদের তো টার্গেট ছিল 10:30 11টার মধ্যে বেরিয়ে যাবার, তো জানি না কি হবে। যাই হোক, চলো এবার আস্তে আস্তে বেরোতে হবে। আর তার আগে আমি তোমাদের রুমের ট্যুরটা একবার দিয়ে দেবো, দেখে নাও আমরা এবার যে রুমটায় ছিলাম সেটা কীরকম। রুমটা অ্যাকচুয়ালি একটা কাঠের বাড়ি এটা বেসিক্যালি, আর সামনে একটা বেশ সুন্দর ব্যালকনি রয়েছে, এখানে চেয়ার পাতা রয়েছে। আর এখন বৃষ্টি পড়ছে, এই ব্যালকনিতে বসে বৃষ্টি দেখার একটা আলাদাই মজা রয়েছে। কিন্তু চলো এবার রুমের ভেতরে আসি। রুমের ভেতরটাও দেখো বেশ সুন্দর, পুরো কাঠের একটা রুম, ফ্যান রয়েছে, এসি রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। রয়েছে একটা ডাবল বেড,
বিছানাটা এখন আমরা অগোছালো করে ফেলেছি, কিন্তু এনারা কিন্তু বেশ সুন্দর সাজিয়ে গুছিয়েই রাখেন এবং রুমগুলো কিন্তু ওয়েল মেনটেন্ড, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে সোফা রয়েছে, সোফাতে কিন্তু মোটামুটি 4 জন আরামসে বসতে পারবে। এটা একটা সিঙ্গেল সিটার সোফা রয়েছে, আর ওদিকে একটা বড় সোফা রয়েছে, সেখানে 2 জন বা 3 জনও বসা যেতে পারে। রুমের সাথে অ্যাটাচ টয়লেট তো রয়েইছে, সঙ্গে এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। এটা বেসিক্যালি একটা কাবার্ড টাইপের, তো এখানে তোমরা জিনিসপত্র রাখতেও পারবে। এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে এবং এখানে এটা কাঁচের, এটা যদিও ফিক্সড, এটা খোলা যায় না। আর এখানে তো দেখতেই পাচ্ছ একটা ওয়াশ বেসিন রয়েছে, গিজার ফিজার সমস্ত কিছুই রয়েছে। বাথরুমটাও একবার দেখে নাও। এই হচ্ছে টয়লেট, বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে, গিজার রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, অসুবিধা কিন্তু কিছু নেই। আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে। ব্রেকফাস্ট এখানে বাফে সিস্টেমে ছিল এবং বাফেতে কিন্তু প্রচুর মেনু থাকে, যেমন পুরি সবজি, আলু পরোটা, পোহা, আর ডিম সেদ্ধ, এইসব অনেক কিছুই থাকে। তো বেশ ভালো, কোনো অসুবিধা কিছু হবে না, ব্রেকফাস্ট তোমরা কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। আর এইদিকে দেখো, এদিকে সুন্দর একটা বড় কাঁচের জানলাও রয়েছে। তো এই ছিল রুম ট্যুর। রুমে কিন্তু টিভি নেই, আর এখানে টিভির কোনো দরকারও নেই, কারণ এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই রিসর্টটায়, মানে এখানে টিভি দেখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে প্লাগের সকেট, কারণ আমাদের তো প্রচুর গ্যাজেটস থাকে, তো সেগুলো চার্জ করতে হয়। তো এখানে কিন্তু আমি 1 2 3 4 5টা সকেট তো এমনিই দেখতে পাচ্ছি, তো কোনো অসুবিধা কিন্তু কিছু হবে না। এবার তোমাদের আরেকটা জিনিস এখানে বলে দিই, এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটির ব্যাপারে। এখানে জিও ছাড়া কিন্তু অন্য কোনো নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই। জিওতে ডেটা চলছে, বাট সেটা খুব একটা স্টেবল নয়। আর এই রিসর্টে কিন্তু ওয়াইফাই রয়েছে এবং ওয়াইফাইয়ের স্পিড এবং স্টেবিলিটি কিন্তু বেশ ভালোই রয়েছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো যদি তোমরা এখানে এসে কোনো কাজকর্ম করতে চাও, তো সেটাও করে নিতে পারবে, অসুবিধা কিছু হবে না। এখানে ওয়াইফাইয়ের স্পিড মোটামুটি ওই দেখলাম 40-50 Mbps মতো আসছে ডাউনলোড এবং আপলোড, তো চলে যাবে, অসুবিধা কিছু হবে না। অযোধ্যা পাহাড়ের 2টো দিন বেশ আনন্দের সঙ্গে কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবং যেদিন আমরা ফিরবো সেদিন সকাল থেকে বেশ ভালো রকম বৃষ্টি হয় এবং বৃষ্টির পরে অযোধ্যা পাহাড়ের পরিবেশটা হয়েছিল ঠিক এই রকম। মানে এই যদি লাল মাটির ব্যাপারটা বাদ দাও না, তাহলে বুঝতেই পারবে না যে এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় না এটা দার্জিলিংয়ের কোনো পাহাড়। পুরো চারদিক মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা, দেখো কি সুন্দর লাগছে, একদম অপরূপ মায়াবী একটা পরিবেশ। এই হচ্ছে আপার ড্যাম। তোমরা আপার ড্যামের এরকম রূপ আগে কখনো দেখেছো? একদম মেঘ ভেসে বেড়াচ্ছে গায়ের পাশ দিয়ে, মানে অসাধারণ এক অনুভূতি সেদিনকে আমরা পেয়েছিলাম অযোধ্যা পাহাড়ের এই আপার ড্যামে। দেখো ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। তো এই রকম পরিবেশে অযোধ্যা পাহাড়ে আমরা বেশ কিছুক্ষণ এনজয় করলাম এবং তারপরে আমরা ধরলাম বাড়ির পথ। চারদিক পুরো মেঘে ঢাকা এবং কিচ্ছু দেখা যাচ্ছে না। অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের এরকম রূপ একেবারে কল্পনাতীত। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা এরকম একটা রাস্তা দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি চালিয়ে নেমে এলাম নিচের দিকে এবং রাস্তাটা ছিল ঠিক এইরকম, অসাধারণ সুন্দর ছিল এই রাস্তা, বৃষ্টি ভেজা রাস্তা, মেঘে ঢাকা, বেশ সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চালাতে বেশ মজা লাগছিল। কিন্তু ওই দিন এই ট্রিপটা আমরা বেশ এনজয় করেছি, তোমরা আশা করি দেখে বুঝতেই পারলে। এবং এত সুন্দর রাস্তা এবং পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের এই রকম পরিবেশের ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি ভোলার নয়। এখানেই শেষ হলো আমাদের পুরুলিয়া ভ্রমণ। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামী কোনো ট্রিপে খুব সুন্দর একটা জায়গায়। আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল কলকাতা থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার অল্টারনেটিভ এই রাস্তাটি দেখানো, যে রাস্তা ধরে আমরা এবারে এসেছিলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ করে নিও। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে।